এবং শর্ট কোশ্চেন গুলো এভাবে আপনারা মানে পড়ে ফেলতে হবে। আপনাদের কিছু জানার আছে বলেন তো? কিছু জানতে চান? না হলে আমি এন্ডোমেট্রিয়াল তো পড়ালেন, তো বিনাইন থেকে বললেন যে ডার্ময়েড আর হচ্ছে বর্ডার লাইনটা পড়তে। হ্যাঁ, বর্ডার লাইনের ক্যারেক্টারিস্টিক পড়াই নাই, বর্ডার লাইনটা বলে দিচ্ছি। একটা পেশেন্ট বর্ডার লাইন কখন বলা হয়, যে এটা বোঝা যাচ্ছে না বর্ডার লাইন কখন বলেন তো? ফ্রোজেনটা যখন আমরা পাঠাই, ওরা ঠিক মতো বুঝতে পারে না এটা বিনাইন নাকি। কারণ সাধারণত এটা ক্যারেক্টারিস্টিক্স কি হয়, সাধারণত দেখা যায় 10 থেকে 20% অফ এপিথেলিয়াল ম্যালিগনেন্সির মধ্যে হয়। টিউমার গুলা হচ্ছে ইন্টারমিডিয়েট নেচারে হয়, পজিটিভ মানে বিনাইন হতে পারে, ম্যালিগনেন্ট হতে পারে, সেটা কনফার্ম করা হয় ফাইনাল হিস্টোপ্যাথোলজি রিপোর্টের মাধ্যমে। এখানে মাইক্রোস্কোপিতে প্যাপিলারি কিছু প্রজেকশন থাকে, স্ট্রেইফিকেশন থাকে, এপিথেলিয়াল প্লিওমরফিজম থাকে, প্যাপিলারি প্রজেকশন, এক্সটার্নাল সারফেস থাকে, ডিটাচড অফ দ্য সেলুলার ক্লাস্টার থাকে, ইনটেন্স মাইটোটিক অ্যাক্টিভিটিটা বাড়ে, প্রেজেন্স অফ দ্য নিউক্লিয়ার এটিপিয়া থাকে, কিন্তু একটা জিনিস থাকে না যার জন্য সে বর্ডার লাইন, সেটা হচ্ছে নো ইনভেশন অফ স্ট্রোমাল টিস্যু। ওভারিয়ান স্ট্রোমা মানে ওভারিয়ান স্ট্রোমাকে ইনভেট করে না। ওকে, এই একটা ক্যারেক্টারিস্টিক সিঙ্গেল বেস্ট অ্যান্সার আসতে পারে অথবা এসে টু আসতে পারে যে কোন ক্যারেক্টারটার জন্য দ্যার ইজ নো ইনভেশন অফ স্ট্রোমা। ওর অনেক কিছুই আছে যেটা ম্যালিগনেন্টের মতো, কিন্তু ও এখনো ইনভেট করে না স্ট্রোমাতে, যার জন্য বর্ডার লাইন। এরকম যদি হয় সাধারণত ইয়াঙ্গার এজ গ্রুপটাই থাকে এবং এটা প্রগনোসিসটা ভালো হয়। হ্যাঁ, পেশেন্ট গুলা, তাহলে ট্রিটমেন্টটা কি আমার অবজেক্টিভ কি থাকবে? সার্জারিটা হচ্ছে কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস, ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি। যদি আমার বর্ডার লাইন বলে, যদি আমার ফার্টিলিটি মানে আমার পেশেন্ট মানে হিস্টোপ্যাথোলজিতে ফ্রোজেনে বললো বর্ডার লাইন, তাহলে যদি আমার ফার্টিলিটি স্পেয়ার থাকে মানে ফার্টিলিটি কনসার্ন থাকে, ওই পেশেন্টের বাচ্চা নিতে হবে, তাহলে আমি ইউনিলেটার সালপিঙ্গোফ্রেক্টমি করে আসবো, মাল্টিপল সাইট বায়োপসি নিয়ে আসবো। যদি আমার ফার্টিলিটি কনসার্ন না থাকে, পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট থাকে, পেশেন্টের বয়স বেশি থাকে, তখন আমরা ওকে কমপ্লিট সার্জারি করে আসি, পেরিটোনাল ওয়াশিং নিয়ে সবকিছু নিয়ে আমরা একটু করে আসি। এবং ওটা আপনি ল্যাপারোটমি, ল্যাপারোস্কোপি দুই ভাবেই করা যায়। ম্যালিগনেন্সি সাধারণত ল্যাপারোস্কোপি ইনহিবিট করে, বাট বর্ডার লাইনের ক্ষেত্রে আপনি ল্যাপারোস্কোপি করতে পারবেন। এটাই হচ্ছে বর্ডার লাইনের মানে মোটামুটি এইটুকু জানলে বর্ডার লাইন থেকে হয়ে যাবে। আর বিনাইন ওভারিয়ান টিউমারের মধ্যে যে আপনাদের সেরাসিস স্ট্যাডিনোমা, মিউসিনাসিস স্ট্যাডিনোমা দুইটা ছক দেওয়া আছে, সেই ছকটা পড়বেন। মিস সিনড্রোম কি, সিডোমিস সিনড্রোম কি, স্ট্রোমা ওভারি কি, এগুলো আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। এই চ্যাপ্টারটা হচ্ছে 22 নাম্বার চ্যাপ্টার, দত্তে 22 নাম্বার চ্যাপ্টার, সরি 21। বিনাইন ওভারিয়ান টিউমারটা হচ্ছে 21 নাম্বার চ্যাপ্টার, ঠিক আছে? এই চ্যাপ্টারটা পড়ে আপুরা তারপরে হচ্ছে আপনার ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমার যেটা, সেই চ্যাপ্টারে যাবেন, ঠিক আছে? এখন আমরা তাহলে একটু এন্ডোমেট্রিয়ামটা দেখি। হ্যাঁ, ওভারি থেকে কারোর কোনো কোশ্চেন আছে নাকি একটু বলেন। হাত তুলছে কোন কে জানো? হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, এখন আমরা হ্যাঁ আপুরা এখন আমরা শুরু করবো যেটা, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা সাথে আপনাদের পোস্ট মেনোপোজাল ব্লিডিং দুটো একসাথে চলে আসবে। সাধারণত এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাটা বলে আমি একটু পোস্ট মেনোপোজাল ব্লিডিংটা এরপরে হচ্ছে ডিসকাস করব। সাধারণত দেখা যায় যে এই যে ক্যান্সার বা এগুলোর কিছু স্ট্যাটিক্স থাকে। দেখেন আমি এখানে বলেছি যে গ্লোবোক্যান 2020, এই স্টেজিং গুলা, এই গ্লোবোক্যান ওরা একটা স্ট্যাটিক্স দেয় যে সে কত নাম্বারে আছে, কতজন পেশেন্ট এই রিলেটেড পেশেন্ট আছে, কতজন এই রিলেটেড পেশেন্ট। আপনাদের এখান থেকেও কিন্তু কোশ্চেন দিয়ে দেয়, একটা দুটা কোশ্চেন মিড টার্ম যেহেতু। এটা ছাড়া ফিগর এরও স্টেজিং আছে। এবং এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এখন এত মানে অ্যাডভান্স স্টেজে চলে গেছে, ডায়াগনোসিস পর্যায়ে, যেটাকে মলিকুলার স্টেজিং আছে। আপনাদের ওগুলো সম্পর্কে একটু একটু জানতে হবে, কারণ আপনাদের
যেহেতু রিটেন কোশ্চেন আসে না ওরকম, কিন্তু এসে কিউ ছোট ছোট করে সব কাজ করতে হবে। তাহলে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার যদি আমরা গ্লোবোকনের 2020-এর কথা চিন্তা করি, যেটা কর্পাস ইউট্রি মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াল মানে জরায়ুর যে ক্যান্সার, জরায়ুর যে ক্যান্সার, সেইটাতে হচ্ছে র্যাঙ্ক যেটা, সেটা হচ্ছে 6th অফ দ্য ডেন্টাল ক্যান্সার। হ্যাঁ, মোস্টলি। আর বাংলাদেশে যদি ধরা হয় র্যাঙ্কের মধ্যে, তাহলে 23 ইনসিডেন্সের ক্ষেত্রে সেটা চলে আসে। দেখেন, গ্লোবোকানের এস্টিমেটেড ইনসিডেন্স মর্টালিটি ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় যে 185টা ক্যান্সারের মধ্যে মানে এরা ফিমেলদের জন্য সবচেয়ে বেশি ব্রেস্ট, একদম ব্রেস্টটা হচ্ছে সবার চেয়ে বেশি, সবচেয়ে বেশি ব্রেস্ট। এরপর হচ্ছে কোলোরেক্টাল, তারপর লাংস, তারপর হচ্ছে সার্ভিক্স, এরকম করে আস্তে আস্তে এটাতে চলে আসছে। আপনাদের একটা কোশ্চেন আসছিল পরীক্ষাতে যে হোয়াট আর দ্য মোস্ট কমন ক্যান্সার, সবচেয়ে বেশি ক্যান্সার মানে প্রেগনেন্সিতে হয়, আসলে প্রেগনেন্সিতে না, ফিমেলদেরই বেশি হয়, সেটা হচ্ছে ব্রেস্ট। আচ্ছা, তাহলে এই এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার জন্য আমার রিস্ক ফ্যাক্টর গুলা কি কি, কোন কোন পেশেন্টের ক্ষেত্রে আমার এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাটা বেশি হবে? এখানে আমাদের সবার আগে একটা জিনিস বলি, কর্পাস ক্যান্সার সিন্ড্রোম নামে একটা টার্ম আছে, সেটা হচ্ছে ওবেস, ডায়াবেটিক, হাইপারটেনসিভ। এই 3 ক্যাটাগরির মানুষ ফিমেলদের এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাটা বেশি হয়, যার জন্য এটাকে আমরা কর্পাস ক্যান্সার সিন্ড্রোম বলি। এটা আপনাদের একটা single based answer a question, what are the following is not cancer corpus cancer syndrome? আচ্ছা, রিস্ক ফ্যাক্টর মধ্যে তাহলে কি কি আছে দেখেন, আর্লি মেনার্কি, লেট মেনোপজ, ওবেসিটি, নালিপ্যারিটি, ইনফার্টিলিটি, পিসিওস। যদি পেশেন্টের বয়স 40 years এর বেশি হয়, তার মানে কি 40 years এর কম হলে কি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয় না? হয়, তাদের ক্ষেত্রে হয় 5%। যারা ককেশিয়ান আছে, ট্রিটমেন্ট উইথ ট্যামোক্সিফিন আফটার ব্রেস্ট সার্জারি, যাদের স্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি পায়, যাদের হাই এনিম্যাল ফ্যাট, যারা খায় মাংস মানে প্রোটিন জাতীয় বেশি খায়, টাইপ 2 ডায়াবেটিস এবং ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য ওই যে HNPCC যেটাতে 12% হতে পারে, সেটার ক্ষেত্রে প্রায় যারা অন্য কোনো ক্যান্সারের জন্য রেডিওথেরাপি পেয়েছে, ধরেন একটা জ্বরের মুখে ক্যান্সারের জন্য সে রেডিওথেরাপি পেয়েছে, সেইখান থেকেও কিন্তু তার এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয়তো 10 বছর পরে ডেভেলপ করে, আর হ্যাজ হিস্ট্রি অফ দ্য হাইপারপ্লেশিয়া ইন দ্য পাস্ট, মানে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া ছিল। এগুলা হচ্ছে তার রিস্ক ফ্যাক্টর, মানে এগুলো থাকলে তার সম্ভাবনা থাকে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার। তাহলে প্রোটেক্টিভ ফ্যাক্টর কি? প্রোজেস্টেরন যদি ইউজ করা হয়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, মাল্টিপ্যারিটি ব্রেস্ট ফিডিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তারপর মেইনটেন্স অফ আইডিয়াল বডি ওয়েট, তারপর হচ্ছে কন্ট্রোল অফ দ্য অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডার যেমন থাইরয়েড, ডায়াবেটিস, এইগুলা, ট্রিটমেন্ট অফ দ্য এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া। যদি সার্জিক্যাল প্রোফাইল্যাক্সিস, কারণ ব্রেস্ট কার্সিনোমা আছে, BRCA1-2 পজিটিভ আছে, তার সালপিঙ্গো রিডিউসিং টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, বাইলটা সালপিঙ্গো ফ্রেক্টমি করে ফেললে তার ওভারিয়ান কার্সিনোমা পোর্শনও কমে যাবে, তার এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা পোর্শন কমে যাবে। স্ক্রিনিং অফ দ্য হাই রিস্ক ওমেন কারা, এবং সিগারেট স্মোকিং, সিগারেট স্মোকিং এর জন্য প্রোটেক্টিভ, সিগারেট স্মোকিং হচ্ছে এন্ডোমেট্রিওসিসের জন্য প্রোটেক্টিভ। এখন আসেন যে এই এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার, ওভারিয়ান কার্সিনোমার মতো দুইটা টাইপ আছে, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 যাদেরকে বলছি তারা স্ট্রোজেন রিলেটেড, যেটা এন্ডোমেট্রয়েড টাইপ। টাইপ 2 যারা, তারা হচ্ছে নন স্ট্রোজেন রিলেটেড এবং এটা হচ্ছে নন এন্ডোমেট্রয়েড, এবং যাদের স্ট্রোজেন নাই, এরা খারাপ। টাইপ 2 অল টাইম খারাপ, টাইপ 1 অল টাইম ভালো, সেটা ওভারির হোক অথবা এন্ডোমেট্রিয়ামের হোক। তাহলে এই টাইপ 1 এবং টাইপ 2 এটা আসলে আমরা কিভাবে ভাগ করেছি বা কিভাবে দেখেছি? সাধারণত দেখা যায় যে যারা টাইপ 1 তারা ওবেস থাকে, ইনফার্টিলিটি থাকে, নালিপ্যারিটি থাকে, এভারেজ এজ থাকে 63 মধ্যে, ডায়াবেটিক হয়, হাইপারটেনসিভ হয়, এন্ডোমেট্রিয়াল ইন্টারপিচুলার নিওপ্লাসিয়া থাকে, লো গ্রেড হয়, আর্লি স্টেজ হয় 70%, এখানেও প্রগনোসিসটা ভালো হয়, লোকাল রিকারেন্স কম হয়, এবং ওই পেশেন্ট গুলা সাধারণত দেখা যায় 80 থেকে 85% ক্ষেত্রে বেঁচে থাকে, 5 ইয়ার সার্ভাইভাল রেটটা খুব ভালো। টাইপ 2 যেটা, সেটা হচ্ছে এটা খারাপ, এটা দেখা যায় চিকন মানুষদের হয়। আমরা তো সাধারণত বলছি ডায়াবেটিস, হাইপারটেনসিভ, ওবেস, তাদের হলে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হাই রিস্ক, কিন্তু তার মানে কি শুকনা মানুষের হয় না? হয়। দেখেন, যাদের লিন, স্কিনি, থিন, তাদের ক্ষেত্রে টাইপ 2টা হয়, এবং টাইপ 2টা এভারেজ এজটা একটু বেশি হয়, 67 এর মতো, এবং তাদের হাই গ্রেড পাওয়া যায়, অ্যাডভান্স স্টেজে পাওয়া যায়, মোর অ্যাগ্রেসিভ হয়, এবং তার পুরো পেটের মধ্যে ছড়ানো থাকে, এবং 5 ইয়ার সার্ভাইভাল রেটটা হচ্ছে 53% হয়ে যায়।
তাহলে এই টাইপ 1 এবং টাইপ 2 মধ্যে অল টাইম আমরা এটা মনে রাখবো, যারা টাইপ 2 তে থাকে তারা ভালো থাকে, যারা টাইপ 1 এ থাকে টাইপ 1 এ থাকে তারা ভালো থাকে, যারা টাইপ 2 তে থাকে তারা হচ্ছে আপনার সবসময় প্রগনোসিস খারাপ থাকে। এখন আসেন এই যে টাইপ 1 টাইপ 2 বললাম, যেমন ওখানে টাইপ 1 আমরা বলেছিলাম, একটা কথা বলছিলাম যে ওখানের মধ্যে একটা স্টিক লিশনের কথা বলেছিলাম ওভারিতে, যার P53 মিউটেশন থাকে। আর টাইপ 1 যেটা সেটা হচ্ছে বলেছিলাম BRAF KRAS এগুলো যেটা ভালো। এখানেও দেখেন টাইপ 2 যারা তারা P53 স্ট্রংলি পজিটিভ, ERPR নেগেটিভ। যারা টাইপ 1 তাদের P53 নেগেটিভ, ERPR পজিটিভ। এখানে Ki67 লো গ্রেড এক্সপ্রেশন, এগুলো আপনাদের একটু জানতে হবে, কারণ এগুলা মলিকুলার ক্লাসিফিকেশনে চলে আসছে। এর মধ্যে এই নামগুলা, এই যে P10, পোল, MLH1, HER2, P53, এইগুলার পার্সেন্টেজ মুখস্থ করার দরকার নেই, কিন্তু নামগুলা জানতে হবে। যারা টাইপ 2 তাদের ক্ষেত্রে এই যে P53 এটা খারাপ, এবং তাদের ক্ষেত্রে দেখা যায় HER2 ওভার এক্সপ্রেশন থাকে। P53 দেখেন 90% এবং HER2 এই দুইটা খারাপ। এই দুইটা জিনিস খারাপ। এখানে যেহেতু আমরা HER2টা রেয়ার থাকে, P53 একদম মাত্র 15% থাকে। দুইটা জিনিস খুব সহজে আমরা মনে রাখবো মেনলি। এখন আসি এই যে টাইপ 1 টাইপ 2 বললাম বা কোনো কিছু বললাম, এন্ডোমেট্রয়েড টাইপ, সেই এন্ডোমেট্রয়েড টাইপের মধ্যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। আর যেটা নন এন্ডোমেট্রয়েড সেটার মধ্যে কি কি আছে? সেরাস, ক্লিয়ার সেল এবং কার্সিনোসার্কোমা। এই হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ নিয়ে আমার এন্ডোমেট্রয়েড হলে ভালো, বাকিগুলা হলে খারাপ। এখন আসেন এই যে গ্রেডের কথা বলছি, যে যেখানে আপনাদেরকে একটু আলোচনা করলাম, এগুলো হচ্ছে একটু বেসিক জিনিস, যে গ্রেডের কথাটা বলছি। গ্রেড 1 দেখেন, যখন এরকম একটা হিস্টোপ্যাথোলজি স্লাইডটা আমরা দেখি, সেই স্লাইডের মধ্যে গ্রেড 1 হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড, গ্ল্যান্ড ফর্মস আর কনস্পিসিয়াস, মাইটোটিক ফিগার আর মডারেটলি নিউমারাস। এখানে আসলে মেইনলি মাইটোটিক ফিগারটা অত বেশি থাকে না। গ্রেড 2 যেটা, সেইটাতে মাইটোটিক ফিগার গুলা এটার মতো ওয়েল ডিফারেন্সিয়েটেড না, কিন্তু বোঝা যায়। গ্রেড 3 যেটা, এখানে নর্মাল কোনো সেলই বোঝা যায় না, এখানে ভেরিং ডিগ্রি শেপের মধ্যে সব অ্যাবনর্মাল, একদম মিউটেশন, মানে ক্যান্সার সেলগুলোতে ভরা। তার মানে এটা হচ্ছে গ্রেড 1, এইটা হচ্ছে ভালো। গ্রেড 2 যেটা, সেটা ইন্টারমিডিয়েট গ্রুপে চলে আসে এবং এটা হাই রিস্ক গ্রুপে চলে আসে। এখন এই যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আমরা বলতেছি, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, আমরা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া নামে আমাদের একটা টপিকস আছে। তার মানে ক্যান্সার হওয়ার আগের মুহূর্ত, মানে এন্ডোমেট্রিয়ামে জরায়ুর ক্যান্সার হওয়ার আগের কোনো মুহূর্ত আছে, যেমন সার্ভিক্স এর আগের মুহূর্ত আছে, CN 1, 2, 3। ওভারিতে আগের মুহূর্ত নাই, কিন্তু আপনার হচ্ছে যে এন্ডোমেট্রিয়ামের ক্ষেত্রে আগের মুহূর্ত আছে, যেটাকে আমরা বলতেছি এটিপিক্যাল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া অথবা এন্ডোমেট্রয়েড ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, আর একটা বলতেছি সেরাস ইন্ট্রাএপিথেলিয়াল কার্সিনোমা। এখন এই যে এটিপিক্যাল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া অথবা এন্ডোমেট্রিয়াল ইন্টারএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, এই জিনিসটা হচ্ছে নতুন আসছে এই নামটা। আমরা আগে কি পড়ছিলাম যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়ার মধ্যে আমরা বইতে যখন পড়ছি, তত্ত্বের মধ্যেও যেটা দেয়া আছে অথবা বইয়ের মধ্যেও আমরা যেটা পড়ছি, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়ার ক্ষেত্রে উইদাউট এটিপিয়া, উইথ এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া, উইদাউট এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া, এরকম করে মানে এন্ডোমেট্রিয়ামের ক্ষেত্রে আমরা পড়ছি। তো ওখানে উইদাউট এটিপিয়া, যে এন্ডোমেট্রিয়াল, আমি যদি এন্ডোমেট্রিয়ামটা দেখি, ওখানে যদি উইদাউট এটিপিয়া থাকে, সেখান থেকে ক্যান্সার হওয়ার চান্স কত পার্সেন্ট? সেখান থেকে ক্যান্সার হওয়ার চান্স হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া উইদাউট এটিপিয়া যেটা, সেটা মাত্র 3%। উইথ এটিপিয়া যেটা, এটিপিয়া যেটাতে থাকবে সেটাতে 30% থাকে। এবং এটা, এই স্ট্যাটিক্সটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখেন এই যে এই এন্ডোমেট্রিয়াল ইন্টারএপিথেলিয়াল নিওপ্লাসিয়া যারা হয়, সেই এন্ডোমেট্রিয়াল ইন্টারএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, এখানে মেনলি 25% endometrial epithelial neoplasia diagnosis have extended to the involve the inter-endometrial component. এটা যদি আমরা একটা এন্ডোমেট্রিয়ামের কাট সেকশন থাকে, সেইখানে এই কম্পোনেন্টগুলো ভিতরের দিকে মাত্র 20% পেশেন্টদের ক্ষেত্রে চলে আসে।
তাহলে আমার এই এন্ডোমেট্রিয়াল ইন্টারপিথেলিয়াল নিওপ্লাসিয়া কেন ইম্পর্টেন্ট, কেন আমার ডায়াগনোসিস বা কেন দরকার? দেখেন 40% অফ দ্য ওমেন উইথ এন্ডোমেট্রিয়াল ইন্টারপিথেলিয়াল নিওপ্লাসিয়া will be diagnosed with endometrial carcinoma within 1 year. যদি আমার পেশেন্টের এন্ডোমেট্রিয়াল ইন্টারপিথেলিয়াল নিওপ্লাসিয়া আসে, আমি যদি পেশেন্টকে ভালোভাবে কাউন্সিলিং না করি, পেশেন্টকে আমি ভালোভাবে না জানাই, পেশেন্ট বাড়ি চলে গেল, ইএসসি করে ভালো হয়ে গেছে, বাড়ি চলে গেল, 1 বছরের মধ্যে 40%, 10 জনের ভিতরে 4 জন ক্যান্সার নিয়ে আসবে। এদের ডু নট ডেভেলপ উইদিন 12 মান্থ, দেয়ার ইজ আ 45-fold increased risk of future endometrial carcinoma. যাদের 1 বছরে করে না, তাদের দেখা যায় যে ফিউচারে তাদের 45-fold আবার endometrial carcinoma হয়। তার মানে absence of endometrial interepithelial neoplasia is an initial biopsy, including those with only benign hyperplasia, confirm 99% of negative predictive value for concomitant of feature of adenocarcinoma. এটা নতুন endometrial hyperplasia classification, endometrial interepithelial neoplasia উইথ এটিপিয়া, উইদাউট এটিপিয়া। তাহলে এটার মধ্যে আমরা যদি বায়োপসি নিয়ে দেখি যে তার এন্ডোমেট্রিয়াল ইন্টারপিথেলিয়াল নিওপ্লাসিয়া আসছে, ওই পেশেন্টের 40% 1 বছরের মধ্যে ক্যান্সার ডেভেলপ করবে। এটা মাথার মধ্যে ঢুকাই না, এটা আপনাদের এসএকিউ কোশ্চেনে চলে আসবে। আচ্ছা, এখানে এই যে P53, এখানে এটাতে আমরা বললাম। এখন তো ধরেন একটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার পেশেন্ট তাহলে আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করে বা সে কিভাবে আসে? একটা পেশেন্ট যখন, সব পেশেন্টের কি আমাদের পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে আসে? না। আমাদের যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তারা আমাদের কাছে পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে। তাহলে বিশাল যে একটা রিপ্রোডাক্টিভ গ্রুপ আছে যে 40-র উপরে পেরিমেনোপজাল বাকি, তারা কিভাবে আসে? ইরেগুলার পারভেজনাল ব্লিডিং নিয়ে আসতে পারে, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং নিয়ে আসতে পারে, হেভি ব্লিডিং নিয়ে আসতে পারে। একটা পেশেন্ট 40 এর নিচে, তার ওবেস, ডায়াবেটিক, হাইপারটেনসিভ, তার মেনোরেজিয়া হয়, অবশ্যই তার এন্ডোমেট্রিয়াল ইভালুয়েশন করতে হবে। এন্ডোমেট্রিয়াল ইভালুয়েশন করে দেখতে হবে যে ওই পেশেন্টের এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া আছে কিনা অথবা এন্ডোমেট্রিয়াল ম্যালিগনেন্সি আছে কিনা। তাহলে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করবে ইরেগুলার পারভেজনাল ব্লিডিং, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, পেশেন্ট অ্যাসোসিয়েট কন্ডিশনগুলো থাকবে, পোস্ট মেনোপজাল ব্লিডিং। এখন আসেন পোস্ট মেনোপজাল ব্লিডিং যে পেশেন্ট আসলো, তার কত পার্সেন্ট আসলে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয়? পোস্ট মেনোপজাল ব্লিডিং এর 80% মানে বেশি আসলে থাকে হচ্ছে বিনাইন কন্ডিশন, যেমন হচ্ছে অ্যাট্রোপিক ভ্যাজানাইটিস। 1/3 মানে হচ্ছে মাত্র 15 থেকে 15% পেশেন্টদের এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয়। কিন্তু আপনাকে একটা পেশেন্ট পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে আসলে ওর যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা নাই সেটা প্রুফ করে আপনাকে ছাড়তে হবে। কখনো এটা মনে করা যাবে না যে মাত্র 10 থেকে 15% এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয়, এই জন্য আমি ওকে দেখবো না। না, তাহলে এরকম করে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে ধরেন আসে, তাহলে এর পরবর্তী স্টেপ কি, আমরা কি করব? আমি একটু আগে বলেছি যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আগে আমরা ডায়াগনোসিস করব, তারপরে আমরা এই পেশেন্টটাকে মানে এরপর ট্রিটমেন্ট দিব। তাহলে ডায়াগনোসিস আমরা কিভাবে করব? যদি আমাদের পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে আসলো, পেশেন্টকে আমরা দেখলাম, ইভালুয়েশন করলাম, এরপর আমরা পেশেন্টকে একটা ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি করাই। ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি করলে দেখেন আমাদের পেশেন্টটা এটা একটা ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফির একটা ফিচার। এরকম একটা ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি করে নিয়ে আসলে নরমালি আমাদের যদি পোস্ট মেনোপজাল ব্লিডিং হয় তাহলে নরমালি ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফিতে ইউট্রাসটা অ্যাট্রফি হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে। এখানে যে এন্ডোমেট্রিয়ামের থিকনেস যেটা থাকে সেটা হচ্ছে লেস দ্যান 4 মিলিমিটার হবে। কিন্তু যদি ইউট্রাসটা বড় হয়ে গেছে, এই ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি করে এন্ডোমেট্রিয়াল থিকনেসটা মোর দ্যান 4
স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? আপনারা একটু বলেন তো। এতক্ষণ শোনা যায়নি আপু, লাস্ট 2 মিনিট শোনা যায় নাই। আচ্ছা হ্যাঁ, আমি জুম আউট হয়ে গেছিলাম, আবার ঢুকলাম। আচ্ছা, তাহলে একটা পেশেন্ট এরকম আসার পরে আমরা কি করতে পাঠাবো? ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি করতে পাঠাবো। ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি আপনাদের এখান থেকে একটা এসএকিউ মানে সিঙ্গেল বেস অ্যান্সার কোশ্চেন আসতে পারে, অথবা এসএকিউ কোশ্চেন আসতে পারে। কিভাবে এসএকিউ কোশ্চেন আসবে? আপনাদের ধরেন এরকম করে, মানে সিঙ্গেল এসএকিউ কোশ্চেন যে একটা পোস্ট মেনোপজাল লেডি 60 ইয়ার্স উইথ দ্য কমপ্লেন্ট অফ পোস্ট মেনোপজাল ব্লিডিং, হোয়াট আর দ্য কমন কজেস বা হোয়াট আর দ্য কজেস। তাহলে সেটার মধ্যে কজ গুলার মধ্যে আমরা অ্যাট্রোপিক ভ্যাজানাইটিস, অ্যাট্রোপিক এন্ডোমেট্রাইটিস, তারপরে হচ্ছে আপনার ইন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, অ্যাবনর্মাল ইউট্রান এটা ব্লিডিং, কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স, তারপরে হচ্ছে ইউরেথ্রাল কারাঙ্কেল, যেগুলো যেগুলো আছে, মানে প্রোডাক্টস উইথ ডিকুবিটাস আলসার, যা যা আছে 17টা 18টা কজ, সবগুলা আপনি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে লিখে দিবেন। মার্কস থেকে 1 মার্ক থাকলে 5টা 6টা লিখবেন, 2 মার্ক থাকলে 10-12টা লিখবেন। এরপরে হচ্ছে পেশেন্টের হাউ ইউ ইনভেস্টিগেট হার। ইনভেস্টিগেশন করতে গেলে আমার ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি। ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফিতে যদি আমি দেখি ইউট্রাসটা বড়, অথবা এন্ডোমেট্রিয়াল থিকনেস মোর দ্যান 4 মিলিমিটার, অথবা আমি এই ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফিতে আর কি কি পেতে পারি, এই ছবিটা মাথার মধ্যে মনে রাখবেন। এই ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফির মধ্যে আমি একটা ইকোজেনিক পলিপ পেতে পারি, মানে ইকোজেনিক মানে এখানে সাদা একটা পলিপ পেতে পারি। এন্ডোমেট্রিয়ামটা ইরেগুলার পেতে পারি, এন্ডোমেট্রিয়ামে কোনো গ্রোথ পেতে পারি, এখানে কোনো কালেকশন পেতে পারি, গ্রোথটা আমার মায়োমেট্রিয়ামে ইনভেড করে যেতে পারে। তাহলে এই গ্রোথটা আমাকে এখান থেকে নিচে নেমে এক্সটেনশন হতে পারে, মানে আমার এখানে সার্ভিক্স চলে যেতে পারে। তাহলে একটা ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি আপনাকে কতগুলা ক্লু দিচ্ছে, ঠিক আছে, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। তাহলে আমার মেইন যেটা সেটা হচ্ছে টিভিএস আমার এতগুলা দিচ্ছে। এখন আমি দেখার পরে আমি দেখলাম যদি আমার মোর দ্যান 4 মিলিমিটার, অথবা আমার একটা গ্রোথ আছে, অথবা ইরেগুলার এন্ডোমেট্রিয়াম আছে, পেশেন্টের পোস্ট মেনোপজাল ব্লিডিং এর সিমটম আছে, এই পেশেন্টকে আবার পরবর্তী স্টেপ কি হবে? পরবর্তী স্টেজ হবে ফ্র্যাকশনাল কিউরেটাস। মানে এই এন্ডোমেট্রিয়াম যেটা আমি পাচ্ছি সেই এন্ডোমেট্রিয়ামকে ইভালুয়েশন করতে হবে যে এখানে ক্যান্সার আছে, নাকি এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া আছে, না এন্ডোমেট্রিয়াল এপিথেলিয়াল নিওপ্লাসিয়া আছে, অথবা এটিপিক্যাল অথবা উইদাউট এটিপি আছে। সেটা তাহলে আমি এই পেশেন্টকে যে এখানের যে টিস্যুটা আমি ইভালুয়েশন করব, বায়োপসি করব, সেটা আমি আসলে কি কি পদ্ধতি করতে পারি? আমি একটা আউটডোরে করতে পারি। আউটডোরে পেশেন্টকে কোনো অ্যানাস্থেসিয়া দেওয়া লাগবে না। পাইপেল নামক একটা যন্ত্র আছে, এমআর সিরিঞ্জের মতো একদম চিকুন, জাস্ট শুধু আমি পেশেন্টের সার্ভিক্স দিয়ে ঢুকায় এমআর সিরিঞ্জের ভিতর পুশ ইন করলে এখান থেকে এন্ডোমেট্রিয়াল টিস্যুটা চলে আসবে। দেখা যায় যদি এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হয়, পাইপেলে 80% ডায়াগনোসিস কারেক্ট হয়, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হলে 90% পেশেন্টের এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এখানেই চলে আসে। এই দুইটা স্ট্যাটিক্স আপনাদের মনে রাখতে হবে। তাহলে আমি পাইপেল যেটা করতে পারি, পাইপেল ছাড়া আমি কি আর কিছু করতে পারি? হ্যাঁ, আমার যদি দেশ উন্নত হয়, আমার যদি ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকে, তাহলে আমি একটা ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপি দিয়ে একদম পেশেন্টকে আউটডোর বেসিসে হিস্ট্রোস্কোপি দিয়ে আমি এন্টায়ার অফ দ্য অ্যাবডোমিনাল এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিটা দেখতে পারি। ওর যদি কোনো গ্রোথ থাকে সেখান থেকে আমি একটা বায়োপসি নিতে পারি, এবং সেই বায়োপসি নিয়ে আমি টার্গেট, যেটাকে বলা হয় টার্গেটেড বায়োপসি, সেখান থেকে আমি করে দিতে পারি। তাহলে আমার আউটডোরে দুইটা প্রসেসের মাধ্যমে করতে পারি, পেশেন্টের কোনো অ্যানাস্থেসিয়া লাগবে না। এটা হচ্ছে পাইপেল দিয়ে, অথবা আমার ডে কেয়ার এন্ডোস্কোপি করে আমি এটা করতে পারি। ধর এটা করার পরেও ওই যে বললাম 10% পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় পেশেন্ট কোঅপারেট থাকে না, পেশেন্টের 10% ক্ষেত্রে পাইপেল দিয়ে এটার নেগেটিভ আসলো, ক্যান্সার আসলো না, তখন অথবা আসলে অ্যাকচুয়াল এন্ডোমেট্রিয়াল যদি থিকনেস বেশি আসে, সেটার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি আসলে কি? ভালো পদ্ধতি হচ্ছে ফ্র্যাকশনাল কিউরেটাস করা। হোয়াট ডু ইউ মিন বাই ফ্র্যাকশনাল কিউরেটাস? ফ্র্যাকশনাল কিউরেটাস করলে আসলে আমার কি সুবিধা হবে, এটা বলতে কি বোঝায়, বা এটার কনসেপশন ফুল ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। সেটা হচ্ছে ফ্র্যাকশনাল কিউরেটাস পেশেন্টকে ডিপার্টমেন্টে ভর্তি আমরা করব, করে ওই পেশেন্টকে আমরা আন্ডার অ্যানাস্থেসিয়া, ওসব পেশেন্টকে আমরা ড্র্যাপিং করে পেশেন্টের একটা বায়োমিনাল এক্সামিনেশন করে আমরা ইউট্রাসের সাইজ, শেপ, এগুলো সবকিছু দেখে নিব, কোনো অ্যাডিশন আছে কিনা সেটা দেখে নিব, প্যারামেট্রিয়াম কোনো থিকনেস বা কোনো কিছু সেটা দেখে নিব। এরপরে সার্ভিক্স, এখানে একটা ট্যানাকুলাম দিয়ে সার্ভিক্স
দেখবো। দেখার পরে এন্ডো সার্ভাইকাল কিউরেটাস দিয়ে এন্ডো সার্ভাইকাল থেকে কিউরেট করে করে টিস্যু নিব, নিয়ে একটা ভায়ালে রেখে দিব। এরপরে আমরা ইউট্রাস সাউন্ডটা দিয়ে এই লেন্থ অফ ইউট্রান ক্যাভিটিটা মেপে নিব। নেওয়ার পরে ইন্টারনাল অসটাকে ডাইলেট করব, করে কিউরেটটা ভিতরে ঢোকাবো। ঢোকায় পুরা ওর ফান্ডাস, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, রাইট, লেফট, ল্যাটারাল সমস্ত জায়গা থেকে কিউরেট করব, করে ওই কিউরেটটা নিয়ে এসে বের করে আরেকটা ভায়ালে দিব। তাহলে আমার এখানে দুইটা স্যাম্পল হলো, একটা এন্ডো সার্ভাইকাল হলো, একটা এন্ডোমেট্রিয়াল হলো। ইন কেস অফ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, যখন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা থাকবে তাহলে এখানে প্রোডাক্ট অনেক বেশি থাকবে, জিজি, লাম্পি, ফ্রোদি, নেক্রোটিক, হেমোরেজিক টিস্যু থাকবে। দিস ইজ দ্য সাইন অফ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ডিউরিং ডিএনসি অর ফ্র্যাকশনাল কিউরেটাস। ওখান থেকে কিন্তু আমার একটা ক্লু দিয়ে দেয় যে হ্যাঁ আমার এখানে এটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হতে পারে। তাহলে এখানে এই প্রোডাক্টগুলো আমরা একটা ভায়ালে দিলাম, এখানে এই প্রোডাক্টগুলো আমরা একটা ভায়ালে দিলাম। তারপরে যদি সে বলে যে এখানে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আছে, মানে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আছে, তখন আমি কনফার্ম হলাম দিস ইজ দ্য কেস অফ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এরপরে আমি কি করব, এই পেশেন্টটাকে স্টেজিং করব। স্টেজিং করার জন্য আমি কার হেল্প নিব? এন্ডোমেট্রিয়াল কার্সিনোমারও মানে ট্রিটমেন্ট হচ্ছে অপারেটিভ। অপারেটিভ মানে হচ্ছে এটাকে সার্জারি করতে হবে। মানে সেই সার্জারিকে আমি শুধু ইউট্রাসটা ফেলবো, বায়োলেটাল ওভেন টিউমার ফেলবো, না ওটাকে আমি লিম্ফ নোড ফেলবো, ওমেন্টাম ফেলবো, সেটা আমাকে কিভাবে করবে? যদি এখানে এই যে স্টেজ 1A1 থাকে, মানে এখানে একটা গ্রোথ আছে, সেই গ্রোথটা এই যে মায়োমেট্রিয়াম ইনভেশন লেস দ্যান 50% থাকে, সেটা স্টেজ 1A1, তাদেরকে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, বায়োলেটাল সালপিঙ্গোফ্রেক্টমি করলেই হবে। সেইটা আমাকে কে বলে দিবে? এমআরআই বলে দিবে। তাহলে আমার নেক্সট স্টেপ হচ্ছে এমআরআই করে স্টেজিংটা করাই। এমআরআই করে যদি স্টেজ বলে স্টেজ 1A1, তার মানে আমার ডিসিশন হচ্ছে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, বায়োলেটাল সালপিঙ্গোফ্রেক্টমি, সেটা আমি ল্যাপারোটমি করতে পারি, ল্যাপারোস্কোপি করতে পারি। কিন্তু যদি এমআরআই আমাকে বলে দেয় যে একটা গ্রোথ আছে, মায়োমেটাল ইনভেশন মোর দেন 50% আছে, অথবা গ্রোথটা সেরোসাতে চলে গেছে, অথবা গ্রোথটা সার্ভিক্স এর মধ্যে চলে গেছে, অ্যাডভান্স স্টেজ হয়ে গেছে, তার মানে আমার কি? তার মানে এটা আমাকে স্টেজিং ল্যাপারোটমি করতে হবে। স্টেজিং ল্যাপারোটমি মানে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, বায়োলেটাল সালপিঙ্গোফ্রেক্টমি, মাল্টিপল সাইট বায়োপসি, এবং এটার সাথে টোটাল লিম্ফেডিনেক্টমি মানে পেলভিক প্যারাটিক লিম্ফ নোড ডিসেকশন, এবং আরেকটা হচ্ছে ইনফ্রাকোলিক ওমেন্টেক্টমি। এগুলো সবকিছু করতে হবে, কারণ হচ্ছে শুধু এখানে না, ওর টিউমার গুলো কত দূর পর্যন্ত আসলে ছড়াইছে সেটা হিস্টোপ্যাথোলজিতে পাঠানো, এবং সেখান থেকে আমাদের স্টেজ করে। এইটা একটা স্টেজ গেল, যেটা হচ্ছে ফিগো। ও 2009 সালে একটা স্টেজ করছিল রিসেন্ট, ও 2023 সালে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা স্টেজটা পাল্টাই গেছে। ওই স্টেজটা মোর ডিফিকাল্ট, বাট আপনাদেরকে জানতে হবে। এটা ছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মলিকুলার ক্লাসিফিকেশন। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার মলিকুলার ক্লাসিফিকেশনের অনেক ইম্পর্টেন্স এই কারণে, ধরেন একটা পেশেন্টের, আমার যেটা আমরা বলতেছি এন্ডোমেট্রয়েড টাইপ অথবা গ্রেড 1, বলতেছি ভালো, স্টেজ 1 ভালো, ওকে আমরা এর পরবর্তী ওর যে কোনো রেডিওথেরাপি দেওয়া হলো না, ওকে অবজারভেশনে দেখা গেছে। কিন্তু অনেক স্টাডি করে, বাইরে অনেক স্টাডি হয়তো, ওরা স্টাডি করে দেখছে যে এখানে স্টেজ 1A1 এর কোনো পেশেন্ট অনেক রিকারেন্স নিয়ে আসতেছে। কেন? পরে যখন ওরা খুঁজে খুঁজে তারপর মলিকুলার স্টাডি করে দেখলো, যাদের স্টেজ 1A1 বাট যাদের P53 মিউটেশন আছে, তার মানে যারা P53 মলিকুলে যদি এই ক্যান্সারটা তার P53 মিউটেশন দিয়ে হয়, তাহলে তারা প্রগনোসিস খারাপ। সেটা স্টেজ 1 থাকলেও তাদেরকে কিন্তু রেডিওথেরাপি দিতে হবে। এইভাবে ভাগ করা হয়েছে লো গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড এবং হচ্ছে হাই গ্রেড এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। তাহলে মলিকুলার স্টাডি করার উদ্দেশ্য হচ্ছে আমার প্রগনোসিসটা কি হবে, পরবর্তী পেশেন্টের কি ট্রিটমেন্ট দিব সেটা। এখন এই যে এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং আমি আপনাদেরকে বললাম, পাইপেলি দিয়ে নিতে হবে। এন্ডোমেট্রিয়াল থিকনেস 4 মিলিমিটার হলে ডাইরেক্ট স্যাম্পলিং করা যাবে, আউট পেশেন্ট প্রসিডিউর হবে, উইদাউট অ্যানাস্থেসিয়া দিয়ে করা যাবে। 8% স্যাম্পলিং পসিবল হয় না, কারণ হচ্ছে স্টেনোসিস থাকে, ফলস নেগেটিভ 10% আসে। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা যদি হয় সেটাতে 99% এবং হচ্ছে পোস্ট মেনোপজালে 91%, এবং সেনসিটিভিটি স্পেসিফিক নেগেটিভ প্রেডিক্টিভ হলে খুবই ভালো। এছাড়া আমরা এন্ডোমেট্রিয়াম তো দেখলাম, একটা পেশেন্টের যখন অপারেশন করবো বা কিছু করবো, তার সার্ভিক্সটা আমাদেরকে দেখে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের প্যাপসমিয়ারটা করে নিতে হবে। এটা ছাড়া আমি ফ্র্যাকশনাল কিউরেটাস এর কথাটা বললাম, একদম টু দি পয়েন্টে যেভাবে বলছি, এটা আপনাদের সারা জীবনের জন্য। এটা আপনার ইন্টারেক্টিভ ওরাল সেশন আসতে পারে, একটা শর্ট এসএকিউ আসতে পারে, এবং হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার আসতে পারে।
হিস্ট্রোস্কোপি আউট পেশেন্ট ডিপার্টমেন্টে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সহ। হিস্ট্রোস্কোপি ডিসঅ্যাডভান্টেজটা কি? হিস্ট্রোস্কোপি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টিস্যুটা খুব অল্প পরিমাণে আসে, ক্র্যাশড হয়ে যায়। অনেক থিওরিতে আছে যদি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা অনেক বেশি হয় তাহলে হিস্ট্রোস্কোপি দেওয়া হয়, ওখানে অনেক ফ্লুইড দেওয়া হয়, সেই ফ্লুইড দিয়ে ফেলোপিয়ান টিউবে যেয়ে কার্সিনোমা সেলগুলো স্পিলেজ হয়ে যায়। আচ্ছা, এমআরআই রুল যেটা বললাম সেটা হচ্ছে যে এমআরআই এটাকে আমাদের হেল্প করবে, যেটা সেটা হচ্ছে অ্যাকুরেট স্টেজিং এ এটা আমাদেরকে হেল্প করবে এমআরআইটা। এই ছবিটা যদি আমরা দেখি অ্যাজ ইউজুয়াল একটা এমআরআই সিগন্যালে বা এমআরআই কিছু দেখি, এই যে ইরেগুলার একটা পোস্টমেনোপজালিটি, ইরেগুলার একটা এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইরেগুলার এন্ডোমেট্রিয়াম। ইউট্রাসটা কত বড় এবং এখানে মার্টাল ইনভেশন করে অনেক দূর চলে গেছে। এই এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা শুধুই যে এন্ডোমেট্রিয়াম থেকে আসবে সেটা না, এটা সেকেন্ডারি হতে পারে, ওভারি থেকে আসতে পারে, কোলন থেকে আসতে পারে, ব্রেস্ট থেকে আসতে পারে। তার জন্য আমাদেরকে কোলোনোস্কোপি করে নিতে হবে। ম্যাম আগের স্লাইড একটু দেখি প্লিজ। কোনটা আগের স্লাইড? জি এটা আগে। আচ্ছা, তাহলে সিটি স্ক্যান দিয়ে যখন আমাদের অ্যাডভান্স স্টেজ মনে করতেছি, হাই রিস্ক মনে করতেছি, এখানেও নতুন ভাবে কিছু কনসেপশন দাঁড় করানো মানে হয়েছে যে ওভারির মতো কি এন্ডোমেট্রিয়ামে আমরা কিছু এনএসিটি দিয়ে দিতে পারবো কি পারবো না। সেটার ক্ষেত্রেও যে আমার ইউজুয়ালি দেখা যায় যে লাং মেটাস্টেসিস থাকে বা অনেক বেশি পেরিটোনিয়াল ডিজিজ থাকে, এদের অ্যাসাইটিস থাকে, অ্যাডভান্স স্টেজ মনে হচ্ছে, তাদের ক্ষেত্রেও আমরা 2 to 3 সাইকেল এনএসিটি দিয়ে এদেরকে আমরা অপারেশন করতে পারি কি। অন্য ইনভেস্টিগেশন যেটা বলছি সেগুলাই। একটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা স্প্রেড করে মেইনলি ডিরেক্টলি যায় হচ্ছে, এছাড়া টিউবাল মানে ডিসেমিনেশন হয়, লিম্ফেটিক হয় এবং হচ্ছে হেমাটোজেনাস স্প্রেড হয়। এখন আসি ফিগো স্টেজ, এটা খুব ইম্পর্টেন্ট, কঠিন হলেও মনে রাখতে হবে, কিছুই করার নাই। স্টেজ 1 কনফাইন্ড টু দ্য ইউটেরাইন কর্পাস এবং গুড প্রগনোসিস, এটা স্টেজ 1 এ। ডিজিজ লিমিটেড টু দ্য এন্ডোমেট্রিয়াম or non-progressive histotype, that is low grade, or invasion less than half of the myometrial invasion. 1A যেটা 1 limited to the endometrial polyp or confined to the endometrium, 1A2 non-aggressive histotype less than half of the myometrium, এবং 1A3 মানে 1 এর 1 to 3 আছে low grade endometrial carcinoma limited to the uterus or ovary. ফিগর একটা বই পাওয়া যায় পুরো, সেই ফিগর বইটা কিনে নিলে আপনাদের খুব ভালো হবে। একদম রিসেন্ট যে মানে ক্লাসিফিকেশন গুলা, সেই ক্লাসিফিকেশন গুলা ফিগর বইয়ের মধ্যে আছে। এটা আজিজ সুপারে নাজিম বুক স্টলে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। বলবেন যে ফিগর স্টেজিং এর বইটা দেন। আচ্ছা, 2 যেটা সেই ইনভেশনের মধ্যে 2A ইনভেশন অফ দা সার্ভাইকাল স্ট্রোমাতে আসবে এই 2 এর মধ্যে, আর 2B যেটা সেটা হচ্ছে সাবস্টেনশন মানে এলভিএসআই সেটা যাবে। 2C যেটা অ্যাগ্রেসিভ হিস্টোটাইপ উইথ মায়োমেটাল ইনভেশন, যেমন হচ্ছে হাই গ্রেড হিস্টোপ্যাথোলজি, ক্লিয়ার সেল, নন মেজোনেফ্রিক, আনডিফারেন্সিয়েটেড কার্সিনোসার্কোমা, এদেরকে বলা হয় হচ্ছে 2C সেটার মধ্যে। এখন আসেন 3 লোকাল অর রিজিওনাল স্প্রেড অফ দা টিউমার। 3 হচ্ছে ইনভেশন অফ দা ইউটেরাইন সেরোসা, অ্যাডিনেক্সা, বোথ ডিরেক্টলি এক্সটেনশন অর মেটাস্টেসিস। 3 এর মধ্যে আর ভাগ আছে 3A1 A2, যদি ফেলোপিয়ান টিউবে থাকে কিন্তু এক্সেপ্ট মিটিং 1A3 ক্রাইটেরিয়া, আর A2 ইনভলভ ফর দা ইউটেরাইন সাবসেরোসা যদি থাকে। 3B এর মধ্যে স্প্রেড ডিরেক্টলি টু দা ভ্যাজাইনা এন্ড অর প্যারামেট্রিয়াম। 3C মেটাস্টেসিস টু পেলভিক অর প্যারাটিক লিম্ফ নোড, মেটাস্টেসিস যদি পেলভিক লিম্ফ নোডে হয়, মাইক্রো মেটাস্টেসিস আছে, ম্যাক্রো মেটাস্টেসিস আছে। C2 যেটা সেটা হচ্ছে আবার প্যারাওটিকের মধ্যে মাইক্রো মেটাস্টেসিস, ম্যাক্রো মেটাস্টেসিস। কিছুই করার নাই, আপনাদের একদম ম্যাক্রো মাইক্রো লেভেল ধরে কোশ্চেন আসে, এই জন্য এটা মুখস্থ করতে হবে। 4 যেটা 4A যেটা ইনভেশন টু দা ব্লাডার, ইন্টেস্টাইন, মিউকোসা অর বোথ, তাহলে 4A। 4B হচ্ছে অ্যাবডোমিনাল পেরিটোনিয়াল মেটাস্টেসিস, ইন্টারপেরিটোনিয়াল কার্সিনোমা, আর 4C হচ্ছে ডিস্টেন্স মেটাস্টেসিস ইনক্লুডিং মেটাস্টেসিস ইনগুনাল লিম্ফ নোড। ওভারিতে কোনো সি ছিল না, এটাতে 4C আসছে। আচ্ছা, এইগুলা এটা গেল ফিগর জন্য। এটা ফিগর আগে ফিগর যে এটা 2002 সালের একটা ছিল আগেরটা, সেটা হচ্ছে মানে দুইটা পাশাপাশি রেখে আসলে পড়তে হবে। কিন্তু যেটা নতুন যেটা আসছে সেটা আমি আপনাদেরকে ডিটেলস পড়ালাম। আচ্ছা, এখন আসেন এখানেও প্রগনোস্টিক ভ্যালুয়েবল
যে এটা ডিপেন্ড করে ফিগো স্টেজের উপর। যদি মানে অ্যাডভান্স স্টেজ হয়, প্রগনোসিস খারাপ, এজ, হিস্টোলজিক্যাল টাইপ, হিস্টোলজিক্যাল গ্রেড, নিউক্লিয়ার গ্রেড, মাইটাল ইনভেশন, ভাস্কুলার স্পেস ইনভেশন, টিউমার সাইজ, পেটুনাল সাইটোলজি, ওই যে C125 পেটুনাল সাইটোলজি, তারপর হরমোন রিসেপ্টর স্ট্যাটাস, আর ডিএনএ প্লয়েড এবং টাইপ অফ দ্য থেরাপি, সার্জারি ভার্সাস রেডিওথেরাপি, সেইগুলোর উপর আসলে ডিপেন্ড করে এর প্রগনোসিসটা কেমন হবে সেটা হচ্ছে ডিপেন্ড করে। আচ্ছা, এখানে মলিকুলার এর মধ্যে মানে মলিকুলার স্টেজিং এর মধ্যে যেটা আছে সেটা আমি আপনাদেরকে একটু আলাদা করে দেখাই দিচ্ছি। হ্যালো, আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু বলেন তো। কাইন্ডলি একটু জানান স্ক্রিনটা, মানে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আপু দেখা যাচ্ছে, কিন্তু অনেক ছোট ছোট লেখা। অনেক ছোট আপা, অনেক ছোট হলেও কিছু করার নাই, আপনারা খাতায় লিখেন। আমি একটু বলে দিচ্ছি, খাতায় লেখেন। আর এটা হচ্ছে ফিগর বইটা আপনাদের কিনে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, মলিকুলার ক্লাসিফিকেশনের মধ্যে 4টা ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, আমি বলছি, আপনারা লেখেন। সেই 4টা ক্লাসিফিকেশনের মধ্যে 3টা, মানে প্রথম যেটা, সেই ক্লাসিফিকেশনের মধ্যে আমরা বলি প্রথম যেটা, সেটা হচ্ছে পোল মিউটেশন, প্যাথোজেনিক পোল, বড় হাতের POLE, পোল মিউটেশন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্লাসিফিকেশন। এই পোল মিউটেশনের পাশে দিয়ে লেখেন গুড প্রগনোসিস। এরপরে সেকেন্ড গ্রুপ যেটা মিসম্যাচ রিপেয়ার ডিফিসিয়েন্সি, MMRD, মিসম্যাচ রিপেয়ার ডিফিসিয়েন্সি, MMRD, এটা একটা গ্রুপ। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি অ্যান্ড নো স্পেসিফিক মলিকুলার প্রোফাইল, মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি অ্যান্ড নো স্পেসিফিক মলিকুলার প্রোফাইল, যেটাকে বলা হয় NSMP। এই যে 2টা গ্রুপ বললাম, 2 আর 3, এই 2টা গ্রুপ হচ্ছে ইন্টারমিডিয়েট প্রগনোসিস, ডান পাশে লেখেন। থার্ড নাম্বার হচ্ছে, ফোর্থ নাম্বার হচ্ছে P53 অ্যাবনরমালিটি, এর ডান পাশে লেখেন পোর প্রগনোসিস। এই মলিকুলার ক্লাসিফিকেশনটা আপনাদের পরীক্ষাতে আসতে পারে, যে হোয়াট আর দ্য টাইপস অফ মলিকুলার ক্লাসিফিকেশন। দেয়ার আর 4 টাইপস অফ মলিকুলার ক্লাসিফিকেশন। ফার্স্ট নাম্বার হচ্ছে পোল মিউটেশন, যেটাকে POLE, বড় হাতের POLE হবে, দিস ইজ দ্য পোল মিউটেশন, যেটার গুড প্রগনোসিস। এরপরে হচ্ছে ইন্টারমিডিয়েট গ্রুপ। ইন্টারমিডিয়েট গ্রুপের মধ্যে 2টা গ্রুপ, একটা হচ্ছে MMRD আর একটা হচ্ছে NSMP। MMRD তে আমি আবার বলছি, সেটা হচ্ছে মিসম্যাচ রিপেয়ার ডিফিসিয়েন্সি, আর NSMP হচ্ছে মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি অ্যান্ড নো স্পেসিফিক মলিকুলার প্রোফাইল, আর একটা হচ্ছে লাস্ট যেটা P53 অ্যাবনরমালিটি, যেটা হচ্ছে পোর প্রগনোসিস। এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে কোশ্চেনটা এমন হয় যে এসবিতে হোয়াট আর দ্য মলিকুলার ক্লাসিফিকেশন এন্ড হোয়াট আর দ্য প্রগনোসিস। তাহলে প্রগনোসিস যেটা হচ্ছে গুড প্রগনোসিস, যাদের পোল মিউটেশন থাকে। যাদের ব্যাড প্রগনোসিস, সেটা হচ্ছে P53 মিউটেশন থাকে, যেটার ইন্টারমিডিয়েট গ্রুপ হয়, তাদের হচ্ছে
দুইটা তাদের হচ্ছে ইন্টারমিডিয়েট প্রগনোসিস। এই ক্লাসিফিকেশনের কেন দরকার হলো, বা আমরা তো যে ফিগো স্টেজ নিয়ে আগে যেটা ছিলাম সেটাই তো করা ঠিক ছিল। এই ক্লাসিফিকেশনের দরকার হলো এই যে ফিগো যদি স্টেজ হয়, ধরেন স্টেজ 1-এ হচ্ছে, সেই স্টেজ 1-এর ভিতরে আমরা পেলাম পোল মিউটেশন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা confined to the uterine corpus or with cervical extension regardless of the degree of the LVS or histopathological type. ধরেন আমার যদি স্টেজ 1 আসলো, ওই পেশেন্টের পোল মিউটেশন হয়েছে, ওই পেশেন্টের কোনো P53 নাই, তার মানে এটা ভালো। কিন্তু আমার স্টেজ 1 আসলো, 1A1 আসলো, less than 50% myometrial invasion আসলো, কোনো LVS নাই, কিছু নাই, কিন্তু তার P53 অ্যাবনর্মালিটি আছে, ওই পেশেন্টকে অবশ্যই পরবর্তীতে আমাকে অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি দিতে হবে, নাহলে ওই পেশেন্ট 2 বছরের মধ্যে আবার রিকারেন্স নিয়ে আসবে। বোঝা গেছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকে এফসিপিএস পাস করার পরেও কিন্তু এই কনসেপশন ক্লিয়ার না, কিন্তু আপনাদের আজকে এই কনসেপশন ক্লিয়ার হতে হবে। আমার এই মলিকুলার ক্লাসিফিকেশনে একটাই উদ্দেশ্যটা হচ্ছে পরবর্তীতে পেশেন্টের অ্যাডজুভেন্ট থেরাপি মানে দিব নাকি দিব না, প্রগনোসিস অফ দ্য ডিজিজ দেখার জন্য। কারণ একটা পেশেন্ট আমার কাছে যখন অপারেশন করলো, তারপরে পেশেন্টটা জানতে চাইলো যে ম্যাডাম আমি কি কতদিন ভালো থাকবো, তাহলে আমরা যখন হিস্টোপ্যাথোলজিতে পাঠাচ্ছি অথবা ফ্র্যাকশনাল কিউরেটাস করতেছি অথবা পাইপেল করতেছি, তখন আমরা ওই স্পেসিমেন গুলার সাথে শুধু হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো না, আমরা দেখবো না ওখানে আমরা মলিকুলার গুলো পাঠাবো, মানে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পাঠাবো। তাহলে কি কি পাঠাবো? ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মধ্যে আমরা পাঠাবো পিআর, ওই যে এস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর, HER2, এই তিনটার সাথে যদি সে আমাদের দেশে পোল হয়, আমাদের দেশে MMRD হয়, আমাদের দেশে P53 হয়, প্রত্যেকটা মলিকুলার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এখন সম্ভব। তাহলে ওগুলা পাঠানোর পরে ওগুলো ইন্টারপ্রিট করে যদি পেশেন্টের এরকম হয় যে গ্রেড 1 আছে, তারপর স্টেজ 1 আছে, তার পোল মিউটেশন আছে, কোনো P53 অ্যাবনর্মালিটি নাই, ওই পেশেন্টটা অবজারভেশনে থাকবে। যদি পেশেন্টের ইন্টারমিডিয়েট গ্রুপ থাকে, মানে MMRD এটা পজিটিভ থাকে, NSMP পজিটিভ থাকে, গ্রেড 2 হয়, তাহলে সেটা আমাদের অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি যাবে। P53 পজিটিভ হলে কোনো কথাবার্তা নাই, ও রেডিওথেরাপি পাবেই, সেটা যে স্টেজেই হোক না কেন। বোঝা গেল? হ্যালো, এখন বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। ম্যাম এই যে ফিগুর ক্লাসিফিকেশনের বইটা, এই বইটা হচ্ছে মানে কি স্পেসিফিক ওভারিয়ান কার্সিনোমা জন্যই তো না, বাকি ক্লাসিফিকেশন গুলো আছে? সব আছে, সব ক্লাসিফিকেশন আছে। ফিগো বইটা কিনে ফেলবেন, বেশি দাম না, 200 টাকা দাম, নাজিমে পাওয়া যায়, সব আছে, ওভারি আছে, আছে, সব ঠিক আছে, এটা কিনে ফেলবেন। কি কি বই কিনতে হবে সেটা আজকে এটা একটা বললাম। এর পরের দিন আপনাদের ক্লাস নিব যে আপনাদের সিএ সার্ভিক্স নিব, সিএ ভালবা নিতে হবে। হ্যাঁ, সার্ভিক্স ভালবা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন অফ দা সিএ সার্ভিক্স, এটা আসলে খুবই টাফ। একদিনে মানে সিএ সার্ভিক্স এর প্রি ম্যালিগনেন্ট কন্ডিশনটা আসলে একদিন ক্লাস নেওয়া উচিত, মানে ওর এত ভেরিয়েশন আছে, এত কিছু। তো ওটার জন্য যে দুটো বই কিনতে হবে ওই দিন বলে দিব। আজকে হচ্ছে দত্ত, কারেন্ট এবং হচ্ছে ফিগর, এই বইটা একসাথে বললে তাহলে একসাথে অর্ডার দিয়ে দিতাম, আজকে বলা যাবে না। একসাথে হ্যাঁ কিনবেন। শুনেন, ওটার জন্য সাবেরা ম্যাডামের একটা প্রি ইনভেসিভ এর বই আছে, সাবেরা ম্যাডামের প্রি ইনভেসিভ সার্ভাইকাল কার্সিনোমা, প্রি ইনভেসিভ সাবেরা ম্যাডাম না? হ্যাঁ, আচ্ছা, প্রি ইনভেসিভ সাবেরা বইটা। আবার হচ্ছে ভালবারও একটা বই আছে প্রি ইনভেসিভ, ওটা সাবেরা ম্যাডামের। দুইটা সাবেরা ম্যাডামের। থ্যাংক ইউ। ওকে, এখন আসেন, আপনাদের এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া থেকে অনেক কোশ্চেন আসে, এইটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া দুইটা জিনিস বলছি, উইথ এটিপিয়া, উইদাউট এটিপিয়া। যদি পেশেন্টের উইদাউট এটিপিয়া থাকে, মানে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া আছে কিন্তু কোনো এটিপিয়া নাই, মানে কোনো সেলের কোনো চেঞ্জ নাই বা কিছু নাই, সেই পেশেন্টকে
আসলে আমাদের কি অপশন হতে পারে? এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া আমরা প্রোজেস্টেরন দিতে পারি, সেটার মধ্যে মেট্রোক্সিপ্রোস্টেরন অ্যাসিডেট হতে পারে, নরএপিস্ট্রন হতে পারে, আর একটা হতে পারে এখন সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে লিভোনর্ডেস্টন ইন্ডাইটন ডিভাইস, অথবা ওরাল প্রোজেস্টেরন দিতে পারি। ইভেন কেউ যদি বলে আমি কিনতেও পারতেছি না, তখন তাহলে যেটা গভর্নমেন্ট সাপ্লাই আছে ওই যে ডিএমপিএ যেটা মেট্রোক্সিপ্রোস্টেরন অ্যাসিডেট। আচ্ছা, তার আগে বলেন তো আপনাদের কি ক্লাসে কোনো উপকার হলো নাকি সেটা বলেন। জি ম্যাডাম, উপকার তো হচ্ছে। এটার সাথে তবে জিনিসটা একটু পার্ট ওয়ানের সাথে একটু ডিফারেন্ট, যেহেতু মিড টার্মে একটু বেশি পড়া লাগছে, একটু নতুন নতুন লাগছে, পড়লে হয়তো বা ঠিক হবে না। এটা শুধু শুনেন, আপনারা শুধু পার্ট ওয়ানের পড়া পড়লে মিড টার্মে হবে না। হ্যাঁ, ওটাই বলছি, একটু ডিফারেন্ট লাগছে, ওটা আস্তে আস্তে ঠিক হবে। পার্ট ওয়ানের আমি আপনাদের বই খাতা সব দেখছি, হ্যাঁ। তো সবাই যেটা সেটা হচ্ছে পার্ট ওয়ান ধরে চলে যায়, আবার যেটা আমাদের পার্ট টু এর মধ্যে যেটা আছে সেইটার মধ্যে হচ্ছে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন আছে। আপনাদের মিড টার্ম আলারা আসলে মানে ঝামেলায় আছে, না এদিকে যেতে পারতেছেন না এদিকে যেতে পারতেছেন, হ্যাঁ। এবং আপনাদের অনেক কোশ্চেন আমি দেখলাম যেটা হচ্ছে যে একদম আমাদের অনকোলজি বইয়ের থেকে আসে, যেমন ওই যে হেরিডিটারি ব্রেস্ট ক্যান্সার গুলা, তারপরে এসএনপিসিসি যেগুলো আছে ওগুলো কিন্তু একদম ভিতরের দিকে, প্রেগনেন্সি আর ইয়ার থেকে কতগুলো কোশ্চেন আসে একদম ভিতর থেকে আসে। আচ্ছা, তাহলে যদি কোনো পেশেন্ট বলে না ম্যাডাম আমি কিনতে পারবো না, এলএনজি করতে পারবো না বা কোনো কিছু, তাকে আমরা কি দিতে পারবো? প্রোজেস্টেরন যে ইনজেকশন সাপ্লাই আছে, গভর্নমেন্ট সাপ্লাই 3 মাস পর পর যেটা নেওয়া হয় সেটাতেও সে নিবে। এরপরে এই পেশেন্টকে আমরা কি করবো? এই পেশেন্টকে আমরা 3 মাস থেকে 6 মাস পরে আবার ওকে এন্ডোমেট্রিয়াল ইভালুয়েশন করবো, মানে হয় ডিএনসি করবো অথবা একটা বায়োপসি দিব, নিয়ে আমরা ওই পেশেন্টকে দেখবো যে ওর এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া পারসিস্ট করতেছে কিনা। যদি পারসিস্ট করে তাহলে আমরা ইনজেকশন বাদ দিয়ে, ওরাল প্রোস্টেরন বাদ দিয়ে তখন আমরা ওকে বলবো যে আপনি একটু মানে এলএনজি নেন, এলএনজি আইইউ টেস্ট নেন। কিন্তু যদি সে দেখা যাচ্ছে যে নিতে পারতেছে না, উইদাউট এটিপিএ থাকলে পেশেন্টকে আমরা অবজারভেশনে রাখতে পারি। কিন্তু যদি উইথ এটিপিএ থাকে, পেশেন্টকে জানাই দিতে হবে আপনার 30% ক্ষেত্রে ম্যালিগনেসির চান্স আছে, তাহলে তাকে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, বাইলেটারাল সালপিকুভেক্টমি এটা করতে হবে। এখন কিন্তু ক্লাসিফিকেশন দুইটাই, সেটা হচ্ছে উইথ এটিপিয়া, উইদাউট এটিপিয়া, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া উইদাউট এটিপিয়া, উইথ এটিপিয়া, এই দুইটাই, এটা ছাড়া কিন্তু আর আলাদা করে নাই। আর এইখানে একটা কথা আছে, ধরেন কোনো পেশেন্টের এটিপিক্যাল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া থাকলো, এদেরও ফার্টিলিটি কনসার্ন হয় না, এরাও তো চায় যে আমরা বাচ্চা নিবে। অথবা একটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা থাকলো, পেশেন্টের কোনো বাচ্চা নাই, তাদের ক্ষেত্রেও তো আমার ফার্টিলিটি একটা কনসার্ন হয় না, যে তাদের ইচ্ছা করে যে মানে তাদের তো ফ্যামিলি নিতে হবে বা কিছু নিতে হবে। সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে যে একটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, তাদের ক্ষেত্রে আমরা ফার্টিলিটি স্পেয়ার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া দেখে করব? অবশ্যই এন্ডোমেট্রয়েড ভ্যারাইটি হতে হবে, ইয়ার পজিটিভ হতে হবে, P53 নেগেটিভ হতে হবে, তারপরে এটা স্টেজ 1A1 হতে হবে, মানে লেস দ্যান মাইমেট্রাল ইনভেশন হতে হবে, অ্যানিউপ্লয়েড হতে হবে, এরকম করে তার 8টা-9টা ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে ওই পেশেন্টদেরকে আমরা এলএনজি দিতে পারি, মেট্রোক্সিপ্রোস্টেরন দিতে পারি, তারপর 3 মাস পরে আবার তাকে আমরা ইভালুয়েশন করব। যদি দেখে যায় পারসিস্ট করতেছে তাহলে আরো 3 মাস ট্রিটমেন্ট করে, মানে 2 টাইম ট্রিটমেন্ট করে যদি পেশেন্টের দেখা যায় যেটা প্রোগ্রেস করে না বা কিছু, তখন ওই পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যালাউ করতে পারি। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়ার ক্ষেত্রেও সেম, যদি উইথ এটিপিয়া থাকে তাহলে যদি পারসিস্ট করে পেশেন্টকে মানে আপনাকে ইনফরমেশন দিয়ে এটা হচ্ছে করতে হবে, অপারেশনে চলে যেতে হবে। কিন্তু যদি উইদাউট এটিপিয়া হয় তাহলে ওটা অপারেশনে না গেলেও হবে। ঠিক আছে, তাহলে আপনারা আজকের মতো মোটামুটি, আসলে একদিনে তো সবকিছু পড়ানো সম্ভব না, যেটা মাথার মধ্যে আসলো প্লাস হচ্ছে আপনাদের মেনলি আমি আসলে কোশ্চেন যেভাবে হয় সেভাবে পড়ানোর চেষ্টা করলাম। আর কারো কিছু জানার আছে? না হলে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করি। তাহলে আমাদের ম্যাডাম একটু পড়ার আউটলাইনটা দেন, যে আমরা কিভাবে পড়বো এই ক্লাসটা। পড়ার আউটলাইনটা আমি প্রথমে আপুরা শুরুতে বলে দিছি। আপনারা হচ্ছে আমি মেইনলি যেটা যে বেস ধরে পড়িয়েছি সেটা হচ্ছে আপনার অফসেট যে দত্তটা আছে, অফসেট দত্তটার আপনারা বিনাইন ওভারির জন্য, বিনাইন এবং ম্যালিগনেন্ট
2টা চ্যাপ্টার পড়ে ফেলবেন, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার চ্যাপ্টারটা পুরো পড়ে ফেলবেন। অধিকাংশ ওখানে আছে। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার মলিকুলার ক্লাসিফিকেশনটা নাই ওখানে, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার নতুন স্টেজিংটা নাই। এই মলিকুলার ক্লাসিফিকেশন আমি আপনাদেরকে লিখাই দিলাম, নতুন স্টেজিং যেটা সেটা ফিগর বইতে আছে, এটা নাজিম থেকে আপনারা কিনে নিবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আপনাদের সামনের Thank you. আচ্ছা সামনের রবিবারে ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসটা নিয়ে নিব। আসসালামু আলাইকুম ম্যাম, আমরা কি শেষ করে দেবো তাহলে? হ্যাঁ, আমরা তাহলে শেষ করব। ঠিক আছে ম্যাম, শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম।